আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে প্রান্তিক ও নির্ময়ের পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আগামীর বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর। চট্টগ্রাম ইপিজেড এলাকায় শিশু আয়াত হত্যা মামলার আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে প্রতিশ্রুতিবদ্ধ হলেন G7 নেতারা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় 155 জন ভাতাভোগীর মাঝে জুন মাসের ভাতার টাকা মোবাইলে পাঠানো হয়। আজ শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করেন সরকার প্রধান। এর আগে বেশ কয়েকটি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে অনুদান তুলে দেন তিনি। পরে অনলাইনের মাধ্যমে তাদের মোবাইলে ভাতার টাকা পৌঁছে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী 1 বছরের মধ্যে সকল নারী চা শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর আগে বেলা 10:15টায় সিলেট পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বাস যোগে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন তিনি। আগামী বছর 40 লক্ষ কৃষক ভাইয়ের হাতে আমরা কৃষক কার্ড তুলে দেব। ঠিক একইভাবে আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দেব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দেব। মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছি ধীরে ধীরে। যেভাবে আমরা কৃষক ভাইদের আছে কৃষক কার্ড তুলে দেওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে, আমরা একইভাবে আপনারা আজকে আপনাদের স্বচক্ষে দেখলেন যে আমরা যারা মেধাবী স্টুডেন্ট, যারা কিন্তু অর্থনৈতিক কারণে ঠিকভাবে বই কিনতে পারে না, পড়ালেখা করতে পারে না, এরকম চা শ্রমিক পরিবারের যারা সন্তান, তাদের হাতেও আমরা তুলে দিয়েছি অর্থ সরকারের পক্ষ থেকে। অর্থাৎ আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষকে সহযোগিতা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। আমরা দেশকে এগিয়ে নিতে চাই, দেশের ভাগ্য পরিবর্তন করতে চাই, মানুষকে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা 5,000 টাকা করে বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সহ দেশের নাগরিক সমাজ। তাদের মতে সরকারের এমন উদ্যোগ বীরদের প্রতি রাষ্ট্রের সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মকে দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগাবে। কাজী শারমিন ইসলাম মেধার রিপোর্ট। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক সম্মানী ভাতা 5,000 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী 20,000 টাকা অপরিবর্তিত থাকবে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা 5,000 টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীর শ্রেষ্ঠ 40,000, বীর উত্তম 30,000, বীর বিক্রম 25,000, বীর প্রতীক 25,000 টাকা করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও জানান, বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে আগামী অর্থ বছরে 4,730টি বীর নিবাস নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধের চেতনা ও বীরদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার অংশ হিসেবেই এসব পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মুক্তিযোদ্ধারা। আজকে যে মুক্তিযোদ্ধাদের সম্মান পাচ্ছে, এটাও কিন্তু বিএনপির আমলে দেওয়া ভাতা, সেটা শুরু করেছে বিএনপির আমলে। আজকে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখানো, মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসন করা, সর্বোপরি মুক্তিযুদ্ধের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে ধারণ করেই তো বিএনপির জন্ম।
কাজে বিএনপি সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে আছে এবং সে তাদেরকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া যায় তাদেরকে পুনর্বাসিত করা যায় সেই ব্যাপারে আমাদের সরকার যথেষ্ট শ্রদ্ধাশীল। দেশের নাগরিকরা মনে করেন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি শুধু তাদের অবদানের স্বীকৃতি নয়, এটি নতুন প্রজন্মের মধ্যেও দেশপ্রেম, ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধের চর্চায় অনুপ্রেরণা যোগাবে। তারাও শিখবে যে কিভাবে একজন সৈনিককে, একজন বীরকে, একজন কমান্ডারকে, একজন যোদ্ধাকে আমরা সম্মান করতে পারলাম। এই সম্মানের, আত্মসম্মানের মর্যাদার শিক্ষাটুকু তারা নেবে। মুক্তিযোদ্ধাদের আমাদের যথাযথভাবে সম্মান করা উচিত। আমরা চাই মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া হোক। বীর প্রতীক লেফটেন্যান্ট কর্নেল মোদাসের হোসেন সরকার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এটা সত্যি কথা। বাংলাদেশের সাধারণ যারা হইতেছে একটু নিম্ন বৃত্ত যারা আছে, যাদেরকে বলবো যে আমরা দারিদ্র্যতে বাস করছে, তাদের জন্য একটা শুভ সংবাদ। সরকারকে সাধুবাদ জানাতে হয়, ধন্যবাদ জানাতে হয় এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানী ভাতা বৃদ্ধির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মুক্তিযোদ্ধা সহ সাধারণ জনগণ। তাদের মতে এই উদ্যোগের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সাথে নতুন প্রজন্মরা শিখবে দেশপ্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার অনুপ্রেরণা। কাজী শারবিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। এবারের বাজেটে বিশেষ করে চাল, ডাল সহ নিত্যপণ্যের দাম কমানো এবং করমুক্ত আয়ের সীমা বাড়ানোর ঘোষণা এসেছে। চাল, ডাল সহ 60টি পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার আমদানিকারক ও সরবরাহকারীদের জন্য বড় কর ছাড় দিয়েছে। কমানো হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উৎসে কর। তবে বাজারে এখনও এর প্রভাব পড়েনি। পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজেট বাস্তবায়নের পাশাপাশি কঠোর মনিটরিংয়ের তাগিদ সচেতন মহলের। মাহমুদুল হাসানের প্রতিবেদন। 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণার পর চালের খুচরা বাজারে তাৎক্ষণিক কোনো প্রভাব দেখা যায়নি। তবে বাজেটের আগের সপ্তাহের তুলনায় কিছুটা বাড়তি দামে চাল বিক্রি হচ্ছে। নতুন বাজেট প্রস্তাবনায় নিত্যপণ্যের উপর উৎসকর কমানোর ঘোষণা দেওয়া হলেও এর সুফল এখনও খুচরা বাজারে পুরোপুরি পৌঁছায়নি। চাউল, তেল, নিত্য প্রয়োজনীয় জিনিস আগের তুলনায় আছে, কোনো বাড়াও না কমও না, মধ্যম স্থলে আছে। যে বাজেট করা হয়েছে এই বাজেটের প্রফিটটা দেখা যাবে কিছুদিন পর। বাজেট তো মোটামুটি সরকার সাধারণ জনগণের জন্য ভালো হয়েছে, কিন্তু এটা বাস্তবায়ন হয়। আপনি বাজেট করে দিলেন, বাস্তবায়ন হলো না, এটা তার কোনো কাজ আসলো না। বাজার ঘুরে দেখা যায় চালের ভরা মৌসুম হলেও ঈদুল আজহার পর চালের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। চালের বাজার সহনীয় ও স্থিতিশীল রাখতে কর্পোরেট ব্যবসায়ীদের কঠোরভাবে মনিটরিংয়ের তাগিদ খুচরা ব্যবসায়ীদের। ঈদের পর থেকে প্রতি কেজিতে চাইতে 5 টাকা বাড়ছে। এটা 100% সিন্ডিকেট। ঈদের আগে যে দামটা ছিল, ঈদের পরে তো একই চাউল, হঠাৎ করে দাম বাড়ার কারণ কি? মূলত বাজার গরম করছে 4-5টা কোম্পানি, তাদেরকে বিগত সরকার লাইসেন্স দিয়ে গেছে। লাইসেন্স দেওয়ার পরে তারা এই কাটসাজি করে চালের দামটা বাড়াইছে। যে আমাদের দেশে যে চালটা, এটা তো আর ট্যাক্স ব্যাট নাই, এটা বাড়ার কারণটা কি এটা সরকার খতিয়ে দেখা দরকার, এবং কারা বাড়ায়, কী জন্য বাড়ে, এই জিনিসটা তদারকি করে দেখা একটা ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি। ভরা মৌসুমে চালের দাম প্রত্যাশা অনুযায়ী না কমে দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে বলে দাবি সচেতন মহলের। নতুন বাজেটে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নের পাশাপাশি নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। 15-20 দিন আগে যে চাল আমি নাজির চাল 1850 টাকা করে 25 কেজি বস্তা নিয়েছি, এখন এই চালটাই এখন চাচ্ছে 2200-2300 টাকা। মানে এত ডিফারেন্স কেন হবে? সরকার তো বাজারে চালের দাম কমাইছে। সরকারের এই ধরনের ভ্রাম্যমাণ টিম এগুলো নামা উচিত, নেমে এগুলো তদারকি করা দরকার, মানে কড়া তদারকি করা দরকার এগুলো, যে আসলে অ্যাকচুয়ালি যে মার্কেটে চাল কত প্রাইস নিয়ে আসছে, কত বেচতেছে, এটা বেশি মুনাফা করার চেষ্টা করতেছে এটা। এদিকে বাজার ঘুরে দেখা যায় ভোজ্য তেল ও ডাল জাতীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। সরকার নির্ধারিত আগের দামে ভোজ্য তেল বিক্রি হচ্ছে। তেলের মনে করেন যে ওই যে রেট বাড়াইছে 975 টাকা বলছিল না, সেটা এখন ওই পর্যন্ত এইভাবেই আছে। যদি দ্রব্যমূল্যের দাম কমে তাহলে সবার জন্যই ভালো, বিক্রেতার জন্যও ভালো, যে নিব তার জন্য, ক্রেতার জন্যও ভালো। চাল, ডাল সহ নিত্য পণ্যের দাম কমানো এবং করমুক্ত আয়ের সীমা বাড়ানোর ঘোষণার ফলে বাজারে এসব পণ্যের দাম দ্রুতই কমে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। মাহমুদুল হাসান, বিটিভি নিউজ, ঢাকা।
শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের প্রথম বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় কোনো রকম দুর্বলতা যেন এ সরকারের সময় না হয় সেদিকে নজর রাখা হয়েছে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইস উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া সহ আরও অনেকে। শিক্ষামন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার শাসন আমলে সবচেয়ে শিক্ষা ব্যবস্থা ভালো ছিল। সে ধারাবাহিকতা ধরে রাখতে বর্তমান সরকারও চেষ্টা করে যাচ্ছে। জিপিএ ৫ না দেখে ছেলে মেয়েদের সৃজনশীলতা কতটুকু অর্জন হয়েছে তা দেখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। বিকেলে স্থানীয় গুমানমর্দন ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের উন্নয়ন করা। এর মধ্যে অন্যতম হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়ন করা। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন দালান কোঠা রাস্তাঘাট নির্মাণ করলে বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত হবে না। এজন্য প্রয়োজন দেশের সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করা। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ উমর ফারুক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ৪ বছর আগে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লাশ টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আসামি আবির আলীর ফাঁসির রায় দিয়েছে আদালত। চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আজ আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হয়। ২০২২ সালের ১৪ নভেম্বর নগরীর ইপিজেড থানার নয়াহাট ওয়াচমুন্সি বাড়ির বাসিন্দা সোহেল রানার ৫ বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াত খুন হয়। ওই নৃশংস হত্যাকাণ্ড সারা দেশে আলোচনার জন্ম দেয়। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে নতুন আশার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। G7 সম্মেলনে তিনি জানান, তেহরানের সঙ্গে আনুষ্ঠানিক সমঝোতা এবং পরবর্তী পর্যায়ের আলোচনা খুব শিগগিরই শুরু হতে পারে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। G7 সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা তৈরি হয়েছে এবং আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি, উন্নয়ন কিংবা সংগ্রহ কোনোটিই করতে পারবে না। এই শর্ত মেনেই আলোচনা এগোবে। Disagreements about one thing, then Iran will never have a nuclear weapon. Never, ever, ever. আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, সম্ভাব্য সমঝোতার আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচির উপর কঠোর নজরদারি, প্রণোদনার বিনিময়ে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। এদিকে শুক্রবার জেনেভায় দুই দেশের মধ্যে নতুন দফার আনুষ্ঠানিক আলোচনা হওয়ার কথা জানিয়েছে ইরান। বিশ্লেষকদের মতে এই বৈঠক সফল হলে দীর্ঘদিনের অচল অবস্থা কাটিয়ে নতুন কূটনৈতিক পথ খুলে যেতে পারে।
লেবাননে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভূমিকায় নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, লেবাননের বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হওয়া উচিত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে যুগান্তকারী সাফল্য হিসেবে উল্লেখ করে তা বাস্তবায়নের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছে G7 নেতৃবৃন্দ। তারা বলেন, এই সমঝোতা স্মারক হরমুজ প্রণালী দিয়ে চলাচল এবং ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বিশ্ববাজারে তেলের দাম আরও কমেছে। বিভিন্ন আন্তর্জাতিক বাজারে গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন $৩.29 থেকে $4.7 কমে তেল বিক্রি হচ্ছে। জাকিয়া জামান, আনিকা, BTV নিউজ। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের মাইফাদুন ও শকিন এলাকায় 3টি যানবাহনে ইসরায়েলি হামলায় কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। মাইফাদুনে একটি গাড়িকে লক্ষ্য করে প্রথম ড্রোন হামলার পর উদ্ধারকারী ও স্থানীয়রা জড়ো হলে দ্বিতীয় আরেকটি হামলা চালানো হয়। পরবর্তীতে শকিনে আরেকটি যানবাহনে আলাদা ড্রোন হামলা চালানো হয়। এদিকে তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর থেকে লেবাননে 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরান ইসরায়েলকে অভিযুক্ত করেছে এবং হামলা অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় 4 জন নিহত হওয়ার পর এই সতর্কতা জারি করা হলো। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেছেন, লেবাননে তাকে আরও দায়িত্বশীল হতে হবে। এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে ইরানের শীর্ষ কূটনীতিক মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার খসড়া চুক্তি অনুযায়ী ইসরায়েলকে লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব চুক্তিটির লঙ্ঘন করবে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতদিন প্রয়োজন হবে ইসরায়েল লেবাননে থাকবে। অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় পার্লামেন্ট আজ একটি কঠোর অভিবাসন নীতির চূড়ান্ত অনুমোদন দিতে যাচ্ছে, যার মাধ্যমে কর্তৃপক্ষের অবৈধভাবে আগত অভিবাসীদের আটক ও বহিষ্কারের ক্ষমতা আরও বাড়বে। স্ট্রাসবুর্গে আজ এ বিষয়ে ভোটাভুটি হবে। অভিবাসন নিয়ন্ত্রণে রাজনৈতিক চাপ বাড়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেছেন, এই আইন স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিচ্ছে, পাচারকারীরা নয় বরং দেশগুলোর সরকার সিদ্ধান্ত নেব ইউরোপীয় ইউনিয়নে কে থাকতে পারবে ও কাকে চলে যেতে হবে। মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে থাকা এই আইনে এমন বিধানও রাখা হয়েছে যাতে ইইউর বাইরে রিটার্ন হাব বা বহিষ্কার কেন্দ্র স্থাপন করা যায়। যাদের ইউরোপে থাকার অধিকার নেই তাদের এসব কেন্দ্রে পাঠানো হতে পারে। কয়েকটি দেশ ইতোমধ্যেই এমন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি ও নেদারল্যান্ডস সহ একাধিক দেশ এই প্রকল্প নিয়ে আগ্রহ দেখিয়েছে। সম্প্রতি এই ধারণাটি আরও সমর্থন পায় যখন ইইউভুক্ত দেশগুলোর একটি বড় অংশ এসব কেন্দ্র পরিচালনার জন্য ইউরোপীয় অর্থায়নের উদ্যোগে সম্মত হয়। তবে ফ্রান্স ও স্পেন এতে বিরোধিতা করেছে। ইউরোপীয় দেশগুলোতে অভিবাসন ইস্যুতে জনমত কঠোর হওয়ায় এবং ডানপন্থী দলগুলোর উত্থানের কারণে সরকারগুলোও কঠোর অবস্থান নিচ্ছে। আবারও দেশের খবর। এবারে সংবাদে সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও প্রায় সময় তা মানছে না দেশের কয়েকটি গণমাধ্যম। এ সংক্রান্ত সংবাদগুলো আবার দ্রুত ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতের দৈনিক হিন্দুস্তান টাইমস পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রচার করে।
তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাংলাদেশের একাধিক গণমাধ্যম সাক্ষাৎকারে দেয়া তার বক্তব্য প্রকাশ করে। ফ্যাসিস্ট হাসিনার বক্তব্য নিয়ে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ইংরেজি ও বাংলায় ফটোকার্ড এবং সংবাদ প্রকাশ করে, যেগুলোর প্রতিটিতে হাসিনা দেশে ফিরবেন এমন একটি আত্মবিশ্বাসী বার্তা রয়েছে। 2024 সালের 5 ডিসেম্বর গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়টি সামনে এনে তার বক্তব্য প্রচারকে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে 2025 সালের 22 আগস্ট একটি বিবৃতি দেয় অন্তর্বর্তীকালীন সরকার। 21 আগস্ট 2025 শেখ হাসিনার একটি অডিও বার্তা বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ করার পরদিন এই বিবৃতি দেয় সরকার। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের টেলিভিশন, সংবাদ মাধ্যম এবং অনলাইন আউটলেটগুলোতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থাকা অবস্থায় তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বাংলাদেশের গণমাধ্যমগুলো সে সময় তারেক রহমানের ওই বক্তব্যের কোনো প্রচার করেনি। অথচ বর্তমানে গণমাধ্যমগুলো মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রচার করছে, যা গণমাধ্যমগুলোর নীতি ও পক্ষপাত নিয়ে প্রশ্ন তোলে। ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ। চট্টগ্রাম নগরী দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা নিরসন এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যে বিভিন্ন খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় আজ নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডের শাহেরপাড়া খাল, নাজির খাল, দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সাগরিকা খাল এবং 39 নম্বর ওয়ার্ডে মাইট্টাইল্লা খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, খাল পুনরুদ্ধার ছাড়া চট্টগ্রামকে স্থায়ীভাবে জলাবদ্ধতা মুক্ত করা সম্ভব নয়। দীর্ঘদিন ধরে দখল, ভরাট ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে অনেক খাল তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। মেয়র বলেন, সিটি কর্পোরেশনের লক্ষ্য খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করে নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দেয়া। নগরবাসীর সহযোগিতা ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। খালে ময়লা আবর্জনা ফেলা এবং অবৈধ দখল থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান সিটি মেয়র। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্য সূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,249.81, যা গতকালের চেয়ে শতকরা 0.14 ভাগ কম। এছাড়া সিএসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,585.32, যা গতকালের চেয়ে শতকরা 0.03 ভাগ কম। আজ 232টি কোম্পানির 92,28,469টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 24,91,01,000 টাকারও বেশি। এর মধ্যে 111টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 93টির কমেছে এবং 28টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 75 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 86 টাকা 78 পয়সা, কানাডিয়ান ডলার 87 টাকা 71 পয়সা, হংকং ডলার 15 টাকা 48 পয়সা, ইউরো 142 টাকা 51 পয়সা, ব্রিটিশ পাউন্ড 164 টাকা 81 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 32 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 26 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 3 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 18 পয়সা,
মালয়েশিয়ান রিঙ্গিত 29 টাকা 80 পয়সা, থাই বাথ 3 টাকা 72 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 29 পয়সা এবং চীনা ইউয়ান 18 টাকা 16 পয়সা। এবার খেলার খবর। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে 4 উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভারে 131 রানে গুটিয়ে যায় টাইগাররা। 132 রানের লক্ষ্যে সফরকারী অস্ট্রেলিয়া 6 উইকেট হারিয়ে 10 বল বাকি রেখে জয় নিশ্চিত করে। অজিদের পক্ষে কুপার কনলি 27 বলে 47 রান করেন। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে 2 ওভারে 18 রান করে বাংলাদেশ তৃতীয় ওভারে হারায় প্রথম উইকেট। পরের 6 ওভারে আরও 3 উইকেট হারায় বাংলাদেশ। পরবর্তীতে বাংলাদেশের কোনো ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারেননি। টাইগারদের পক্ষে সর্বোচ্চ 29 রান করেন মেহেদী হাসান। অস্ট্রেলিয়ার হয়ে 3টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস। এ জয়ের ফলে সিরিজে 1-0-তে এগিয়ে গেল সফরকারী অস্ট্রেলিয়া। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে স্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 9 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 39 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2টা 48 মিনিটে, জোয়ার সকাল 9টা 22 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 3টা 5 মিনিটে, জোয়ার রাত 10টা